সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে যেখানে শেষ করছি তারপর থেকে আজকে শুরু করছি। দেখো আজকে আমরা আলোচনা কি বিষয় আছে: বোর পরমাণু মডেল, পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরের ধারণা, ইলেকট্রন বিন্যাসের নিয়ম এবং আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা গত ক্লাসে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা পর্যন্ত আলোচনা করেছিলাম। আমরা আজকে বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। রাদারফোর্ড যে সমস্ত সীমাবদ্ধতাগুলো দেখাইছে তার উপর এগুলো সংশোধন করে 1913 সালে নিলস বোর, বিজ্ঞানী নিলস বোর এই মডেলটা প্রদান করেন। তার নাম অনুসারে এটা বোর পরমাণু মডেল। উনি বলেছেন, প্রথমে উনি একটা কথা বলেছেন যে আমরা দেখেছি রাদারফোর্ডে পরমাণুতে যে কীভাবে ইলেকট্রনগুলো ঘুরবে এর সম্পর্কে কোনো ধারণা দেয় না, শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয় না। কিন্তু বোর বলেছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, বৃত্তাকার কক্ষপথের কথা বলেছে। এবং উনি বলেছে যে এই যে বৃত্তাকার যে কক্ষপথ, এই কক্ষপথকে প্রধান শক্তি স্তর বা অরবিট বলা হয়। উনি এদের নাম অনুসারে n=1 এটাকে কে, n=2 এটাকে l, n=3 এটাকে m, এভাবে উনি চিহ্নিত করছেন প্রধান শক্তি স্তরগুলোকে। কে শেল, এল শেল, এম শেল, এন শেল, চতুর্থ শক্তি স্তর। এন এর মান অনুসারে শক্তি স্তরগুলো আছে। এন এর মান 1 এটা প্রথম শক্তি স্তর, এন এর মান 2 এটা দ্বিতীয় শক্তি স্তর, এন এর মান 3 এটা তৃতীয় শক্তি স্তর, এন এর মান 4 এটা চতুর্থ শক্তি স্তর। এই শক্তি স্তরগুলা কি উনি অরবিট বলা হয়। এখন দেখো উনি দ্বিতীয় একটা কথা বলেছে, যেহেতু ইলেকট্রনগুলো আমার বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, যেহেতু সে ঘুরতেছে তাহলে তার একটা কী আছে, বেগ আছে। এখন ঘুরতেছে কে, ইলেকট্রন, তাহলে তার সাথে ইলেকট্রনের একটা কী আছে, ভরও আছে। এখন যেহেতু সে বৃত্তাকার পথে ঘুরতেছে এই জন্য তার কৌণিক ভরবেগ আছে। কি আছে? কৌণিক ভরবেগ। এমনি বর আর বেগের গুণফল হলো ভরবেগ, আর যেহেতু সে বৃত্তাকার পথে ঘুরতেছে এই জন্য তার কৌণিক ভরবেগ আছে। এই কৌণিক ভরবেগকে উনি বলেছে, এই কৌণিক ভরবেগের মান mvr = nh/2π। এখানে এই যে এমটা হলো ইলেকট্রনের ভর, আর বিটা হলো ইলেকট্রনের বেগ। যেই ইলেকট্রনটা ঘুরতেছে ওই ইলেকট্রনটার বেগ। এই আট হলো যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে ওই কক্ষপথের ব্যাসার্ধ। এনটা হলো কক্ষপথের সংখ্যাটা, কোন কক্ষপথে ঘুরতেছে, প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে। এইচ প্লাঙ্কের ধ্রুবক, এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মান আছে, এই প্লাঙ্কের ধ্রুবকের মান h = 6.626 × 10⁻34 জুল সেকেন্ড এটা হয়। অথবা তোমাদের বইতে যে এককটা দেওয়া আছে সেটা হলো kg/m²/সেকেন্ড। এটা একই কথা। আমরা একটু কনভার্সনটা দেখি কিভাবে আসছে। দেখো জুল সেকেন্ড, এই জুল মানে হলো নিউটন মিটার, এটা তোমরা জানো তাই না, সেকেন্ড। আর নিউটন এটা মানে কি, kg/m², আর এখানে আছে এস, আর এখানে একটা মিটার রয়ে গেছে তাই না। তাহলে দেখো এটা যদি গুণ করি তাহলে আসে kg/m², আর এখানে একটা সেকেন্ড আছে, এখানে s⁻² আছে, তার মানে পার সেকেন্ড। সেটা কি আমরা লিখতে পারি kg/m²/সেকেন্ড। তাহলে এই এককটা আর জুল সেকেন্ড একক একই কথা, দুটো একই সেম। এটা হলো প্লাঙ্কের ধ্রুবক 6.626 10⁻34 জুল সেকেন্ড। এটা হলো কৌণিক ভরবেগ, এটা উনি বলেছেন। এখন তৃতীয়ত উনি আরেকটা কথা বলেছেন যে ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, মানে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, সে কোনোরূপ শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু যখন ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, তখন ইলেকট্রন শক্তি শোষণ করবে বা বিকিরণ করবে। এখন প্রশ্ন হলো কখন শোষণ করবে, কখন বিকিরণ করবে। ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন ইলেকট্রন শোষণ করবে শক্তি, আবার যখন উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তির স্তর আসবে তখন সে শক্তি বিকিরণ করবে। এই যে শোষিত বা বিকিরিত যে শক্তি, এই শক্তিটাকে আমরা বর্ণালী আকারে দেখতে পাই। ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করে, সেই শক্তিটাকে যদি আমি কোনো প্রিজমের মধ্য দিয়ে ফেলানো যায় তাহলে দেখব এখানে অনেকগুলো বর্ণের সমষ্টি হচ্ছে। এখন এই যে শোষিত বা বিকৃত যে শক্তি, এই শক্তির পরিমাণটা h/নিউ, এটার নাম নিউ। আর এইচটা তো তোমরা জানোই অলরেডি, প্লাঙ্কের ধ্রুবক। এই নিউ মানে হলো ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। তোমরা ফিজিক্সের একটা ইকুয়েশন জানো অলরেডি যে B = f λ।
এখানে বিটা বেগ, আর এখানে এফটা কম্পাঙ্ক আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই কম্পাঙ্কর রিলেশনটা যদি আমি দেখাই তাহলে এফ ইকুয়াল টু কি আসে, বি বাই ল্যামডা আসে। তাহলে বিটা এখানে কি বেগ। তাহলে এখানে মূলত আমরা যে শোষিত বা বিকৃত যে শক্তির কথা বলতেছি এটা আলোর, সেই যে বেগের জায়গায় সিটা যদি আলোর বেগ হয়, আর এই এফটা কম্পাঙ্ক যেটাকে নিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা যদি এখানে ইকুয়েশনটা দেখাই তাহলে এস ইকুয়াল টু নিউর জায়গায় আমরা লিখতে পারি সি বাই ল্যামডা। এখানে সিটা হলো কি আলোর বেগ, আর ল্যামডাটা হলো এই যে আলোটা আসতেছে তার তরঙ্গ দৈর্ঘ্য। এই হলো আমাদের শোষিত বা বিকৃত শক্তির পরিমাণের কথা বলছে। তাহলে দেখো উনি বর্ণালীর কথাটা বলছে, তারপরেও বোরের কিছু সীমাবদ্ধতা আমরা এখন দেখব। বোরের যে পরমাণু মডেল এটার সীমাবদ্ধতাটা কি? সীমাবদ্ধতাটা হলো এরকম যে উনি বলেছে, প্রথম কথা হলো উনি ইলেকট্রনের বলছে যে প্রথমেই বলেছে যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে, মানে বৃত্তাকার কক্ষপথের কথা বলেছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই যে কক্ষপথগুলা এগুলা বৃত্তাকার পরিবর্তে উপবৃত্তাকারও হতে পারে। তাহলে এটা ওনার সীমাবদ্ধতা, উনি কিন্তু শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথের কথা বলছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই যে ইলেকট্রনের যে কক্ষপথগুলা এগুলা বৃত্তাকার নয়, উপবৃত্তাকারও হতে পারে, কিন্তু উনি এই কথাটা বলেনি। তাহলে এটা ওনার সীমাবদ্ধতা। দ্বিতীয়ত উনি বলেছে যে এই যে ওনার যে বর্ণালীর কথাটা, উনি একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট বর্ণালীর ব্যাখ্যা করতে পারছেন। পারমাণবিক যে বর্ণালী একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট, তাহলে একটা মাত্র ইলেকট্রন কার কার আছে? একটা মাত্র ইলেকট্রন আছে হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। এখান থেকে আরেকটু দেখো, তুমি যদি বুঝতে পারো, দেখো তো হিলিয়াম প্লাস, এখানে কটা ইলেকট্রন আছে? এখানে হিলিয়াম প্লাস দিছি, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাই না? এখানে এটার ইলেকট্রন সংখ্যাটা 2, কিন্তু এ যখন একটা ইলেকট্রন ত্যাগ করছে প্লাস হয়েছে, তার মানে হিলিয়াম প্লাস এর ইলেকট্রন সংখ্যা কত? 1। তার মানে সেও ইলেকট্রন কি করতে পারছে, যেহেতু এর ইলেকট্রন সংখ্যাটা 1, তার মানে এরও পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাচ্ছে। আমি যদি আরেকটু দেখাই, লিথিয়াম 2+, এর পারমাণবিক সংখ্যা কত? 3। এখন দেখো 3 থেকে সে 2টা ইলেকট্রন অলরেডি ত্যাগ করে ফেলেছে। 2টা ইলেকট্রন যখন ত্যাগ করছে, তাহলে আমার এখানে ইলেকট্রন আছে কয়টা? একটা। তাহলে এর পারমাণবিক বর্ণালীটাও কি ব্যাখ্যা করা যায়। একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় বোর মডেল দ্বারা। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তাহলে এটা ওনার সীমাবদ্ধতা। তৃতীয়ত ওনার সীমাবদ্ধতাটা হলো উনি যখন বলেছে যে একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাচ্ছে, তখন যে শোষিত বা বিকৃত যে শক্তির পরিমাণটা আমরা যে বর্ণালীর কথাটা বলছি, একটা মাত্র রেখা পাওয়ার কথা, একটি রেখা পাওয়ার কথা। কিন্তু বর্তমানে যে আমাদের যে আধুনিক যে যন্ত্রপাতি, সেখানে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই একটি রেখার পরিবর্তে এই একটি রেখাটাই এক বা একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত। এই যে একটি রেখা এক বা একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত বা একাধিক রেখার যে সমষ্টি আমরা পাচ্ছি, এটা উনি বলেন। তাহলে এটা ওনার সীমাবদ্ধতা। তাহলে ওনার 3টে সীমাবদ্ধতা আমরা দেখলাম, যে উনি যে কক্ষপথের কথা বলেছে, কক্ষপথটা বৃত্তাকার হতে পারে শুধু বলেছে, কিন্তু বৃত্তাকারের পরিবর্তে যে উপবৃত্তাকার হতে পারে এটা বলে নাই। উনি দেখেছে একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, এর অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী উনি ব্যাখ্যা করতে পারে নাই। তৃতীয়ত উনি যে বর্ণালীর কথা বলেছে, যে বর্ণালীর যে রেখার কথা বলেছে, সেখানে একটা মাত্র রেখা পাওয়ার কথা বলেছে। কিন্তু আধুনিক যন্ত্রপাতিতে আমরা দেখতেছি এই একটা রেখা না, এখানে অধিক সূক্ষ্ম রেখা আছে। এই যে অনেকগুলো অধিক সূক্ষ্ম রেখা আছে, এর ব্যাখ্যা উনি কিন্তু কি দেয়নি। এটা হলো আমাদের নিজ বোর্ডের যে মডেল, এটার সীমাবদ্ধতা আমরা গেলাম। এরপরে দেখো পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এই পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখি যে প্রতিটি প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। প্রতিটি প্রধান শক্তি স্তরে 2n², এতটুকু ইলেকট্রন থাকতে পারে। 2n², দেখো 2n², প্রতিটি প্রধান শক্তি স্তরের কথা বলেছি। প্রতিটি প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। n এর মানটা যদি 1 হয়, তাহলে প্রথম শক্তি স্তরে আমার 2টা ইলেকট্রন থাকে। n এর মানটা যদি 2 হয়, তাহলে আমার দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। n এর মানটা যদি 3 হয়, তাহলে তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকে। n এর মানটা যদি 4 হয়, তাহলে দেখো চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকে। এই যে শক্তি স্তর, কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এইভাবে আমরা দেখতেছি যে কে শেলে আমার ইলেকট্রনের সংখ্যা আছে 2টা, এল শেলে 8টা, এম শেলে 18টা, এন শেলে 32টা। আমরা এই যে ইলেকট্রন বিন্যাসটা দেখতেছি। এখন ইলেকট্রন বিন্যাসে যখন আমরা করতে যাই, তাই এভাবে যখন ইলেকট্রন বিন্যাস করি, প্রথম শক্তি স্তরে 2টা, পরে 8টা,
পরে যখন 18টা এরকম যখন হিসাব করতে যাই তখন আমরা ইলেকট্রন বিন্যাসটা 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মোলগুলোর ইলেকট্রন বিন্যাস করা যায়। পরবর্তীতে দেখা যাচ্ছে যখন আমি পটাশিয়ামের ক্ষেত্রে দেখাই, এই পটাশিয়ামের 2, 8 দ্বিতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে 9টা হওয়ার কথা। এই যে 2n² নিয়ম অনুযায়ী যে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তির স্তরে 8টা, পরবর্তী শক্তি স্তরে 18টা, কিন্তু এটা না হয়ে আমার এখানে 8টা হয়, এখানে একটা হয়। এই যে একটা ব্যতিক্রম সৃষ্টি হয়েছে, সেখান থেকে আমার ধারণাটা এসে উপশক্তি স্তরের ধারণা। এই যে প্রতিটি প্রধান শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তরে বিভক্ত থাকে, এই উপশক্তি স্তরগুলোকে বলা হয় অরবিটাল। আবার বলতেছি, প্রতিটি প্রধান শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তরে বিভক্ত থাকে, এই উপশক্তি স্তরগুলোকে বলে অরবিটাল। তাহলে এই অরবিটালগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো আমাদের বলা হয়েছে যে আলোচনা যে উপশক্তি স্তরের ধারণা, তাহলে অরবিটাল প্রতিটি প্রধান শক্তি স্তর এক বা একাধিক শক্তি স্তরে যে বিভক্ত থাকে এটা আমরা একটু দেখব। তাহলে n এর মানটা 1, এটা একটি মাত্র শক্তি স্তরই আছে, এবং এই যে উপশক্তি স্তর যেটা n কে প্রধান শক্তি স্তর দ্বারা n দ্বারা চিহ্নিত করা হয়, উপশক্তি স্তরগুলোকে আছে এই উপশক্তি স্তরগুলোকে l দ্বারা চিহ্নিত করা হয়। এই l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়, 0 থেকে n-1 পর্যন্ত হয়। কার মান? l এর মান। lটা হলো আমার উপশক্তি স্তর। তাহলে n এর মানটা যখন 1 হইল, তাহলে l এর মানটা হলো দেখো 0 থেকে, তাহলে 0, n-1, তাহলে n এর মানটা কত? 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে এই 0। আই মিন প্রথম শক্তি স্তরে একটি মাত্র উপশক্তি স্তর বিদ্যমান। এবার দেখো n = 2, l এর মানটা বলছি 0 থেকে, তাহলে 0, তারপরে কি n-1, 1 দেখো 2 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে 1, তাহলে 0 পরে 1, তার মানে এখানে কয়টা মান আছে? 2টা। আমি দ্বিতীয় শক্তি স্তর আমার 2টি উপশক্তি স্তর বিদ্যমান। তেমনি n = যখন 3 হয় তাহলে l এর মানটা আসে 0, 1, 2। n = যখন 4 হয় l এর মানটা আসে 0, 1, 2, 3, 4টা উপশক্তি স্তর। এই যে l এর মান, এর উপর ডিপেন্ড করেই আমরা উপশক্তি স্তরগুলা অরবিটাল বলতেছি, সেগুলোর নাম আমরা দেই। l এর মানটা যদি 0 হয় তাহলে সেটার আমরা বলি s অরবিটাল, l এর মানটা যদি 1 হয় তাহলে সেটা বলি p, l এর মানটা যদি 2 হয় তাহলে সেটা d, l এর মানটা যদি 3 হয় তাহলে সেটা f। তাহলে দেখো l এর মানটা 0 আসছে, তাহলে কি? s। এখন এর আগের যে সংখ্যাটা বসবে সেটা হবে n এর মান, তাহলে এখানে n এর মানটা কত? 1, তাহলে 1s। l এর মানটা 0 মানে s, এরপরে 1 মানে কি? p, এর আগের যে সংখ্যাটা বসবে সেটা n এর মান, তার মানে 2s, 2p। পরবর্তীতে দেখো l এর মানটা 0 মানে s, 1 মানে কি? p, আর 2 মানে d। এর আগে যে সংখ্যাটা বসবে সেটা n এর মান, তার মানে 3s, 3p, 3d। এর মানটা 0 মানে কি? s, 1 মানে p, 2 মানে d, আর 3 মানে কি? f। তাহলে এর আগের যে সংখ্যাটা সেটা n এর মান 4s, 4p, 4d, 4f। এখন এই যে প্রতিটি অরবিটালে আমরা এর আগে বলেছিলাম প্রতিটি প্রধান শক্তি স্তরে আমার 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, আর প্রতিটি অরবিটালে 2 × 12 + 1 এতটি ইলেকট্রন থাকতে পারে। এখানে এলটা হলো অরবিটাল, এটা কি? অরবিটাল উপশক্তি স্তর সের মান অনুসারে। যেমন এখানে যদি আমার এস এর কথা চিন্তা করি, এস এ কয়টি ইলেকট্রন থাকবে? তাহলে এস এর ক্ষেত্রে এল এর মানটা কত? 0। এখানে এল এর মানটা যদি 0 বসাই তাহলে আমার 2 আসে, তাহলে আমার এস এ 2টি ইলেকট্রন থাকতে পারে। একইভাবে পি এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকবে? তাহলে আমরা বসাই দেখো 2 × 12 + 1, তাহলে 2। এল এর মান, পি এর ক্ষেত্রে এল এর মানটা 1 + 1, তাহলে কি আসলো? 2 × 3 6। তাহলে পিতে আমার সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। এমনি করে আমার ডিতে 10টা ইলেকট্রন এবং এফে 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো এই যে অরবিটালের সংখ্যাটা, উপশক্তি স্তরের ধারণাটা, এটা আসে পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে এরকম যে আমার 2D সম্ভব কিনা, 2D সম্ভব কিনা। এই প্রশ্নটা যখন হবে তাহলে দেখো এটা আমাদের ধারণা অলরেডি দিয়ে দিয়েছে, তার জন্য এই প্রশ্নটা আসতেই পারে 2D সম্ভব কিনা। তাহলে এই যে মানটা, এটা কার মান? এটা মূলত n এর মান। তাহলে n এর মান যদি আমার 2 হয় তাহলে l এর মানটা কত হবে? l এর মানটা হবে 0 আর 1। আচ্ছা 0 মানে কি? s, আর 1 মানে কি? p।
তাহলে এর আগে যে সংখ্যাটা বসবে সেটা হবে n এর মান, তাহলে 2s 2p, তাহলে আমার 2d কি আসে না, তার মানে 2dটা আমার সম্ভব না। তেমনি আমাকে যদি বলে 3d, এটা সম্ভব কিনা, তাহলে এই মানটা কার, n এর, তাহলে n এর মানটা যদি তুমি দেখাও, তাহলে n এর মানটা যদি 3 হয় তাহলে l এর মানটা আসে আমার 0 1 2, তাহলে 0 মানে s, 1 মানে p, আর 2 মানে কি d, তার আগে যে সংখ্যাটা সেটা n এর মান, তাহলে 3d, তাহলে 3d হচ্ছে না, তার মানে 3dটা সম্ভব, কিন্তু 3f সম্ভব না। তাহলে কোন অরবিটালটা সম্ভব কি সম্ভব না এটা তুমি এর দ্বারা ব্যাখ্যা করতে পারো। এখন যে জিনিসটা দাঁড়ালো যে আমাদের যে ইলেকট্রন বিন্যাস উপশক্তি স্তরে দাঁড়ানোটা গেল, এবার ইলেকট্রন বিন্যাসের নিয়ম, সেই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করি। ইলেকট্রন বিন্যাসের নিয়ম হলো যে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করবে। আবার বলতেছি, ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যাবে। এখন প্রশ্ন হলো কোনটি নিম্ন শক্তি স্তর, কোনটা উচ্চ শক্তি স্তর, এই ধারণাটা কি? আমাদের শক্তি স্তর নির্ধারণের যে সূত্র, যে কোনটি উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন, এটা নির্ধারণের সূত্রটা হলো n + n। আমাদের ব্যাসকমটা হয় এই জায়গাকে যে 3d তৃতীয় শক্তি স্তর, 4s চতুর্থ শক্তি স্তর। 3dতে না গিয়ে ইলেকট্রনটা আমার 4s যায় পটাশিয়ামের ক্ষেত্রে। আমরা দেখাচ্ছি, প্রথমেই পটাশিয়ামটা এরকম ব্যতিক্রমটা ঘটায় যে পটাশিয়ামের 3p6 এর পরে আমার 3dতে না গিয়ে 4s কেন ইলেকট্রনটা যায়। আমি প্রথমে বলেছি যে ইলেকট্রন বিন্যাসের নিয়মটা হলো প্রথমে আমার তৃতীয় শক্তি স্তর পূর্ণ করবে, নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, দেন উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে এই 3d এবং 4s এর মধ্যে কে নিম্ন শক্তি স্তর এটা আমাকে নির্ধারণ করতে হবে। সেটার জন্য সূত্রটা হলো n + n। n এখানে 3d যদি আমি চিন্তা করি তাহলে এটা হলো n এর মান, তাহলে n এর মানটা 3, আর d l এর মান কত হলে d হয়, তাহলে দেখো l এর মান যখন 0 হয় তাহলে আমরা বলেছিলাম s, l এর মান 1 হলে p, আর l এর মানটা 2 হলে হয় আমার d। তাহলে d অরবিটালের ক্ষেত্রে l এর মানটা আমার কত 2, তাহলে 2, তাহলে আমার কত আসছে 5। এবার 4s এর কথা যদি চিন্তা করো, 4s এটা n এর মান, তাহলে 4h, l এর মান 0 হলে s হয়, তার মানে 4। এখন দেখো আমার 5, এখানে মানটা 5 আসছে আর এখানে 4 আসছে, তার মানে অবশ্যই 4 যেটা মান, এই মানটা অবশ্যই ছোট। এই জন্য 4sটা হলো আমার নিম্ন শক্তি স্তর আর 3dটা উচ্চ শক্তি স্তর, যার কারণে আমার 4s পূর্ণ করার পরে আমার 3dটা ইলেকট্রন যাবে। এখন লিখতে গেলে তুমি অবশ্যই 3dটাকে আগে লিখবে, কারণ 3dটা তৃতীয় শক্তি স্তর। তুমি লেখার সময় শক্তি স্তর অনুযায়ী যাবে, কিন্তু ইলেকট্রনটা যাবে কোন শক্তি স্তরে আমার ইলেকট্রন, যেখানে যে ইলেকট্রন অরবিটালের সংখ্যাটা কম, আমি শক্তি স্তরের যে মানটা, এই যে চতুর্থ এটা উচ্চ শক্তি স্তর, এটা নিম্ন শক্তি স্তর, এরকম নয়, এর মানটা কম থাকার কারণে এটা নিম্ন শক্তি স্তর, 3dটা উচ্চ শক্তি স্তর, কিন্তু এটা তৃতীয় শক্তি স্তর। এই অনুযায়ী তুমি ইলেকট্রন বিন্যাসটা লিখবে। যেমন আমি যদি ইলেকট্রন বিন্যাসটা করি, যেমন ম্যাঙ্গানিজ 25, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d, তারপরে 4s। তাহলে তুমি প্রথমে আগে ইলেকট্রন দিবে 4s, এটা পূর্ণ করা শেষ, দেন এবার 3dতে আসবে 5। তুমি যদি 4sটা আগে লিখে 3dটা পরে লিখো, তার মানে তোমার ইলেকট্রন বিন্যাসটা ভুল, এটা ভুল। তুমি লিখতে হবে তৃতীয় শক্তি স্তরটা আগে লিখতে হবে, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, দেন এটা চতুর্থ শক্তি স্তর। এরপরে দেখো ইলেকট্রন বিন্যাসে কিছু নিয়মের সাধারণ নিয়ম, এটাই ছিল সাধারণ নিয়ম। এই সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম হয়। আমরা দেখি অনেক সময় যে 3d ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখি 24 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d 4s, তাহলে 4s 2 দিয়ে 3d 4 হওয়ার কথা। দেখো এই যে d অরবিটালটা, এই d অরবিটালটা d5 এবং d10, এটা অর্ধপূর্ণ, এটা পূর্ণ, এই অবস্থাটা স্থিতিশীল। একটা ইলেকট্রন নিয়ে সে যদি অর্ধপূর্ণ হতে পারে বা পূর্ণ হতে পারে, তাহলে সে স্থিতিশীলতা প্রদর্শন করে। এখন সেটার জন্য সে কি করবে, এই 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে সে 3d 5 হবে, কারণ এই ns 3d 4 এবং 4s2 এই ইলেকট্রন বিন্যাসের তুলনায় 3d 5 4s1 এই ইলেকট্রন বিন্যাসটা অধিকতর স্থিতিশীল, যার কারণে আমার এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে সে এখানে আসবে। এটা সাধারণ নিয়মের ব্যতিক্রম, এটার ক্ষেত্রে হয়, আবার কপারের ক্ষেত্রে হয়। এই ছিল মোটামুটি আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বললাম। এবার দেখো আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরটা হলো আপেক্ষিক, যেহেতু কথা বলেছে তার মানে এখানে
আমার আপেক্ষিক বললে পারমাণবিক ভর, আপেক্ষিক বললে এখানে তার কোনো একক নাই, কারণ এখানে দুটা ভরের তুলনা করা হয়েছে। আপেক্ষিক পারমাণবিক ভরের একক নাই, প্রশ্ন আসে প্রায় যে আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন। মূলত এখানে দুইটা ভরকে তুলনা করা হয়েছে। আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞাটা যদি এরকম বলা হয় যে কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন বা আইসোটোপের ভরের তুলনায় যত গুণ বাড়ি তা ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। একটি পরমাণুর ভর নিচে ভাগ হলো কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এখন দেখো এটাই আমার আপেক্ষিক পারমাণবিক ভর। এখানে উপরেও একটা পরমাণুর ভর আর নিচেও ভর, তাহলে ভর যেহেতু আমার দুটা এক জাতীয় রাশির তুলনা, এই জন্য এর কোনো কি নাই, একক নেই। এখন এই একটা পরমাণুর ভর দেয়া থাকবে এবং কার্বন বা আইসোটোপের পরমাণুর যে 12 অংশের মানটা আছে 1.66 × 10⁻24 গ্রাম, এই মানটা তুমি জানো। এখন একটি পরমাণুর ভর দেয়া থাকলেই তুমি আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারতেছো। এখন অনেক সময় প্রশ্নে আপেক্ষিক পারমাণবিক ভরটা দেয়া নাও থাকতে পারে, একটি পরমাণুর ভর দেওয়া নাও থাকতে পারে, তখন তুমি কি করবা? আমাকে একটি পরমাণু ভর না দেওয়া থেকে আমাকে বলা হয়েছে একটা মৌলের নাম বলেছে, যেমন আমাকে যদি বলে যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর নির্ণয় করো, সেখানে আমার একটা পরমাণুর ভর দেওয়া নাই, তাহলে কি করতে? তুমি এটা জানো, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে বলেছিলাম, মনে আছে কিনা দেখো তো, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে আছে আমার প্রোটন আর নিউট্রন। পরমাণুর যে ইলেকট্রনের কথা বলেছে, এই ইলেকট্রনের আপেক্ষিক ভর প্রায় শূন্য ধরা হয়, যার কারণে এই নিউক্লিয়াসের ভিতরে আমি প্রোটন আর নিউট্রনের যে মোট ভর সেটাই আমার ওই পরমাণুর ভর। তাহলে আমার একটা পরমাণুর ভর বের করতে হলে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভিতরে প্রোটন কয়টা আছে, নিউট্রন কয়টা আছে, এটা তুমি জানো। তাহলে একটা প্রোটনের ভর তুমি জানো। এখানে যদি অ্যালুমিনিয়ামের কথা যদি বলি, অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13, এর ভর সংখ্যা হলো 27, তাহলে এখানে নিউট্রনের সংখ্যাটা তুমি বের করতে পারতেছো 14। তাহলে একটা প্রোটনের ভর তুমি জানো 1.673 × 10⁻24 গ্রাম। তাহলে এখানে প্রোটন সংখ্যা আছে কয়টা? 13টা। তাহলে 13 দিয়ে গুণ যোগ আমার এখানে নিউট্রনের সংখ্যা আছে 14টা। একটা নিউট্রনের ভর আমি জানি 1.675 × 10⁻24 গ্রাম। তাহলে এই যে মানটা আসছে, এই মানটা থেকে আমি অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর বের করতে পারলাম। তাহলে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর বের করে যদি আমি কার্বন বা আইসোটোপের ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করি, তাহলে আমার অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরটা আমি পেতে পারি। এখন অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণুর ভরটা বের করার জন্য অনেক সময় আমার একটা পরমাণুর ভর দেওয়া থাকে, দেওয়া থাকলে তো ইজি। আর যদি না দেওয়া থাকে তাহলে আমার এটা আমি জানি যে অ্যালুমিনিয়ামের কেন্দ্রে কে কে আছে, প্রোটন আর নিউট্রন। প্রোটন সংখ্যাও জানি আমি, নিউট্রন সংখ্যাটাও জানলাম। তাহলে প্রোটন আর নিউট্রনের যে ভর, ওইটাই একটা পরমাণুর ভর। ক্লিয়ার? আশা করি সবাই বুঝছো। তাহলে এই আপেক্ষিক পারমাণবিক ভর অনেক সময় আমাদের পর্যাপ্ততা শতকরা পরিমাণ দেওয়া থাকে, যে আইসোটোপ সম্পর্কে তোমরা অবশ্য অনেক জানো, যে একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে পরস্পর আইসোটোপ বলে, ভর সংখ্যাটা ভিন্ন। যেহেতু একই মৌল কইছে, অলরেডি আমরা এর আগের ক্লাসে বলেছি যে পরমাণু প্রোটন সংখ্যা কোনোভাবেই চেঞ্জেবল না, মানে এটা চেঞ্জ হতেই পারে না, পরমাণু প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না। তাহলে একই মৌলের বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে পরস্পর কি বলে? আইসোটোপ বলে। যেহেতু আমার আইসোটোপের পর্যাপ্ততার পরিমাণ দেওয়া থাকলেও আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারি। যেমন এখানে দেখো ক্লোরিন 35 একটা আইসোটোপ, ক্লোরিন 37 একটা আইসোটোপ। এর পর্যাপ্ততার পরিমাণটা যদি 75% হয়, এর পর্যাপ্ততার পরিমাণটা যদি 25% হয়, এর পরিমাণ থেকে আমি আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারি। কিভাবে? আপেক্ষিক পারমাণবিক ভর বের করার রুলসটা এরকম, যে পর্যাপ্ততার পরিমাণটা দেওয়া আছে এর ভর সংখ্যার সাথে গুণ যোগ আমার 37, এর দেওয়া আছে 25%, ভাগ হবে 100, ভাগ করলে দেখো আমার 35.5 আছে, যা ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। আশা করি সবাই বুঝছো। এই যে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা আণবিক ভর বের করতে পারি। এছাড়াও এই অধ্যায়ের আইসোটোপের কিছু ব্যবহার আছে যেগুলো তোমরা পড়ে নিবে। এই অধ্যায়ের নতুন করে আলোচনার কিছু আছে বলে মনে হয় না। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। এখন দেখো আমরা যে আলোচনাগুলো করলাম, এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।